কি ঝিলমিল সোনা, হ্যাঁ আজকাল তো তোমার দেখা পাওয়াই ভার, একবারে ডুমুরের ফুল হয়ে গেছে দেখছি। অন্য কোথাও বাঁধাবে বসা বেঁধেছো নাকি ঝিলমিল সঙ্গলি? কি যে বলো তুমি, তুমি ছাড়া আমি অন্য কিছু ভাবি নাকি? এই তো বজরং বাবু খবরটা দিতেই আমি সঙ্গে সঙ্গে চলে। হ্যাঁ তাই তো দেখছি, হ্যাঁ তাই তো দেখছি। আজকাল তোমার দেখা পাওয়ার জন্য খবর পাঠাতে হয়, অথচ এই তুমি একদিন কিন্তু আমার অফিসে চেয়ারে এসে বসে থাকতো। কে পাল্টি খেলে কেন? কি বলছো তুমি? আমি পাল্টে খেতে যাবো কেন? এই দেখো, মানুষ সর্বভুক, সবকিছু খেতে ভালোবাসে। কেউ খাবার খেতে ভালোবাসে, কেউ মদ খেতে ভালোবাসে, যেরকম আমি, কনকদা জানে। আর কেউ কেউ আবার চুমু খেতে ভালোবাসে, আবার কেউ পাল্টি। এই পাল্টিবাজ লোকগুলো কেন আমার একদম পছন্দ হয় না, একদম পছন্দ হয়। লোভে পড়ে যা ইচ্ছা তাই করতে পারে। যা, তুমি লোভে পড়ে যাওনি তো ডার্লিং? হ্যাঁ, লোভ তো আমার ছিল। আর সেটা হলো তোমাকে নিজের করে পাওয়ার জন্য। তাই তো তোমার বউকে আমি খুব হিংসে করতাম। কিন্তু যেদিন তোমার কাছ থেকে দামি উপহারটা পেলাম, সেদিন থেকে আর আমার কোনো লোভ নেই। খুব কি উপহার? কি উপহার? হ্যাঁ শোনা, হ্যাঁ। তোমাকে তো আমার উপহারটার কথা বলাই হয়নি। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। হ্যাঁ তাই? হ্যাঁ, তোমার মনে আছে তুমি একদিন দুঃখ করে বলেছিলে তোমার পরে তোমার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করার কেউ নেই। কি গো, কি এত ভাবছো? আমার এই খবরে তুমি খুশি হওনি? কি গো, কি এত ভাবছো? কি এত ভাবছো? অন্য কিছু না, অন্য কিছু না। আমি ভীষণ খুশি হয়েছি। আসলে কি বলতো, এতদিন আমার এই বাঁজা পুরুষ নামে কলঙ্কটা ঘুচলো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কি বলতো, কথা? তোমার সাথে আমার ভালোবাসা থাকলো, বিয়েটা তো আমাদের হয়নি। এখন এই বাচ্চাটা যে পৃথিবীতে আসবে, এ কোন পরিচয় আসবে? লোকে থেকে বেজম মারা বাচ্চা বলবে না? মা হিসেবে কি তোমার সেটা শুনতে ভালো লাগবে? আমি জানি ভালো লাগবে না, পৃথিবীর কোনো মায়েরই তা ভালো লাগে না। তাই আমি একটা বলি কি, এই বাচ্চাটাকে তুমি অ্যাভয়েড করে দাও। রোড করে দেবো? হ্যাঁ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। না না, আমি যে মা, মা হয়ে একটা অনাগত সন্তানকে। আরে আমিও তোর বাবা, বাবা হয় আমি যদি তাকে। বাবাদের পক্ষে যেটা সম্ভব, মায়েদের পক্ষে সেটা সম্ভব হয় না। জন্ম দিয়ে বাবারা খালাস হয়ে যেতে পারে, কিন্তু মা, মা তার গর্ভে তিলে তিলে বড় করে তুলে একটা প্রাণীর অস্তিত্ব প্রতিনিয়ত অনুভব করে। না না, এত বড় অন্যায়টা তুমি আমায় করতে বলো না, করতে বললো না। বেশ, হ্যাঁ, তুমি যদি তোমার পিতৃত্ব স্বীকার করতে না চাও, না। করো না। আমি তাকে জন্ম দেব, সে তার মায়ের পরিচয়ে বড় হয়ে উঠবে। না 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 না, ওটা বাজে লাগবে, একদম খারাপ দেখতে লাগবে। তার থেকে বরঞ্চ একটা কাজ করি, চিত্রাকে খালাস করে দিই। চিত্রাকে খালাস করে তোমায় বিয়ে করে দিই, লটটা চুকে যাবে। তুমি সত্যি বলছো? সত্যি। তুমি আমায় বিয়ে করবে? আরে সত্যি মানে সত্যি সত্যি সত্যি, ঠিক সত্যি। চলো গজানন কে ডাকি। হ্যাঁ গজানন। হ্যাঁ রামজাদা থাকে কোথায় কি জানি। হ্যাঁ গজানন। আপনি আমায় ডাকছেন? হ্যাঁ ডাকছি। কোথায় থাকি সারাক্ষণ? হ্যাঁ পাহারায়। একটা কাজ কর, কম্পিউটারের পাশের রুমে দেখবি ওই ঠাকুরের জন্য বেশ কয়েকটা মালা রাখা রয়েছে, মোটা মোটা, ঠিক আছে? ওর থেকে দুটো মোটা মোটা থেকে মালা নিয়ে আজ আমি বিয়ে করবো। খুব ভালো কথা। কি? আপনি আবার ইয়ে করবেন? কেন আমি ইয়ে করতে পারি না? কি অসুবিধা আছে? হ্যাঁ না না, পয়সা থাকলে ভূতের পাপে সাধ্য হয়, সামান্য একটা বিয়ে। আমি বলছিলাম কি স্যার, তাকে বলতে পারছি কিছু? একবার বলতে দিলে হয়। শালা এই জন্যই বলে বড় লোকের চাষ আর গরিবের বাস। আবার মনে মনে কি বলছিস? কিচ্ছু না, আমি গেলাম আর এলাম। তুমি সত্যি বলছো? সত্যি তুমি আমায় বিয়ে করবে? আমি যেন আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে যেন আমার কাছে একটা স্বপ্ন। স্বপ্ন তো আমি দেখাই, স্বপ্ন আমি দেখাই, কখনো সেটা সার্থক করে তুলি, আবার কখনো সে স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিই, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন দুঃস্বপ্ন দেখার সাহস না পায়। স্যার আপনার মালা পরিয়ে দে। আমি তোকে পরিয়ে দিতে পারছি? আমি পরিয়ে দেবো। হ্যাঁ, আর সাক্ষী থাকবি তুই। হ্যাঁ, নতুন কথা কি, আমি তো আপনার কত কুকর্মের সাক্ষী। কিসের সাক্ষী? কিসের সাক্ষী? কুকর্মের হারামজাদা। আজ সাক্ষী দেখবে। আসলে কি বলতো, ভুবন হালদার কোনোদিন সাক্ষী রেখে কোনো কাজ করে না, তবে আজ করবে। আরে বাবা, বিয়ে বলে কথা, সাক্ষী দেখবি তুই। কাকে বিয়ে করছি? ঝিলমিল সোনাকে, ঠিক আছে? দাও, বলিয়ে দাও।
দেখে বলিয়ে দাও। বাহ বাহ খুশি 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 খুশি, খুব ভালো। এই গজানন, তোমাকে একটা কথা বলিস। হ্যাঁ বলুন। এই ধরো ওই ফুল 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 ভগবানের কি অপূর্ব সৃষ্টি, একেবারে লাজবাব। দেখো এই ফুলকে ভগবান কত কাজে ব্যবহার করেছেন, তাই না? হ্যাঁ, ধরো ফুল সাজতে লাগে, লাগে মালা, লাগে জন্মদিনে ফুল সজ্জায়, লাগে মৃতদেহ সাজিয়ে দিতে না। তাই বলি কি গজানন, কত রসিক দেখো ভগবান, দেখো ভগবান, ফুল নেই তাতে, ফুলের সৃষ্টি করেছিলেন তাই তো নিজের হাতে। কত রসিক দেখো ভগবান, ফুল নেই তাতে, ফুলের সৃষ্টি করেছিলেন তাই তো নিজের হাতে। কত রসিক দেখো ভগবান, কত রসিক দেখো ভগবান, কত রসিক। স্যার, আপনি ঝিলমিল ম্যাডামকে মেরে ফেললাম, মেরে ফেললাম। বড্ড বাড়াবাড়ি করে চলে দিলি, এটা আমার একদম পছন্দ না। যাও জেলমেল, ওপরে গিয়ে কিলবিল কিলবিল করে ঘুরে বেড়াও। এই ভুবন হালদারের কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, প্রয়োজন ফুরিয়ে গেলে ভুবন হালদার সবাইকে ছুটি দিয়ে দেয়, চিরজীবনের মতো ছুটি। আমার জামাইবাবু আশির বাবা আমার 2 নম্বরই কারবার ধরে ফেলেছিল বলে আমাকে পুলিশের কাছে দেবে বলে হুমকি দিয়েছিল। আমি একদিন বলেছিলাম, জামাইবাবু এটা কী করছে? আমি কি করেছি বলুন তো? বলছি 2 নম্বরই কারবার করেছে, তোকে পুলিশে ধরিয়ে দেবো। যা সালা, কী করবো কী করবো, একটা কাজ করি, আশির বাবার ওই গাড়ির বেকসুটা খুলে দিই, সবাই জানবে আশির বাবা অ্যাক্সিডেন্টে, মানে ব্রেক ফেল করে আমার নিজের মায়ের পেটের বোন, মানে আশির মা, হ্যাঁ হঠাৎ আমার বিরুদ্ধে চলে গেল। আমি এমন কিছু বলিনি, খালি বলে গেলাম দিদি একটা কাজ কর, দেখ আশি তো ছোট ব্যবসায়, আবার তুই দেখাশোনা করবি কেন, একটা কাজ কর, পাওয়ার অফ অ্যাটর্নিটা আমার নামে লিখে দে। বলো না দেবো না। দে বাবা, বলে না দেবো না। কি করবো কি করবো কি করবো, জন্মদিনের দিন পায়েসের মধ্যে 20 পয়সা মেরে দিলাম, টাটা চলকে গেল। এবারে শুধু আশি আছে, ওকে ছোট থেকে বড় করেছি, ওকে যেরম বলি সে শোনে। ও যেদিন আমার বিরুদ্ধে যাবে, মানে ও তো আমার করোনা ভাইরাস, তো ও যেদিন আমার বিরুদ্ধে যাবে সেদিন ওকেও ভয় লেগে গেল না। আসলে কথা না, ইংরেজিতে একটা কথা আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসায় মানে খেলাধুলায় হার জিত থাকে। আসলে এবারে দেখাবো এক নতুন খেল, তবেই আমি ভুবন হালদার কংসর শকুনির ককটেল। তোর স্যারের নিকুচি করেছে, একটা কাজ করি, চল কক পক্ষী জানার আগে চল মালটাকে কিন্তু সরিয়ে ফেলি। সায়ন, তাড়াতাড়ি যা বলবার বলে ফেলো, আমাকে কিন্তু বাড়ি ফিরতে হবে। ওরে বাবা, এ তো দেখছি ভূতের মুখে রান্না। আহা, ভূত কোনোদিনও রাম নাম বলে না, বরং রাম নাম শুনলে ভূত পালায়। কিন্তু তুমি আমাকে এরকম করে বলছো কেন? বললাম তোমার আচরণ দেখে, যে আরশি রায়চৌধুরীকে বাড়ি ফিরবার কথা বলি, যে রেগে গিয়ে বলতো কাজে বেরোলে কোনো পিছু টান রাখতে নেই, সেই আরশি রায়চৌধুরী শ্রীমতী সান্যাল হবার পর দেখছি বাড়ি ফিরবার জন্য বড়ই উতলা। দেখো, এখানে আসবার পর কতবার তুমি বাড়ি ফিরবার কথা বলেছো সেটা একবার খেয়াল করে দেখেছো? ওরে বাবা, বাড়িতে দুজন বয়স্ক মানুষ আমার অপেক্ষায় বসে আছে, সেই শুধু কি দুজন বয়স্ক মানুষ তোমার অপেক্ষায় থাকবে, আর ওদিকে ওই ইয়ং ম্যান মিস্টার তমজিৎ সান্যাল তিনি অপেক্ষায় থাকবেন না? বাজে কথা বললো না তো সায়ন। এই শোনো, তমজিৎ সান্যাল আমাকে আইন মতে বিয়ে করলে কি হবে? স্বামীর অধিকার কিন্তু তিনি আমার উপর ফলাননি। একথা আমায় বিশ্বাস করতে হবে? আরে যে আরশি রায়চৌধুরীকে দেখলে আজ মনির এসে ধ্যান ভেঙে যায়, সেই আরশি সান্যাল একজন ইউনিয়ন লিডারের ধ্যান ভাঙাতে পারছে না।
ভদ্রলোকে দেখতে আমার ভীষণ ইচ্ছা করছে। সে তো তুমি চাইলে ওকে যে কোনো দিনই মিট করতে পারো। ইনফ্যাক্ট তোমাকে তো আমি বিয়েতে ইনভাইট করেছিলাম, তুমি বললে তোমার নাকি এমার্জেন্সি কাজ পড়ে গেছে। ওরে বাবা, আমি না ভালো করে লক্ষ্য করে দেখেছি জানো, তোমাকে আমি আমার শ্বশুর বাড়িতে যতবার ডেকেছি তুমি অজুহাত দেখিয়েছো কাজের। তোমার যে কিসের এত কাজ আমি বুঝি না বাপু। যাকে একসময় প্রেমিকা হিসেবে ভালোবাসতাম সে যে অন্য স্ত্রী হয়ে যাওয়ার পর কি কষ্ট সেটা কি করে বুঝবে? আরশি, তোমার মুখে কথা মানায় না, তোমার মুখে কথা মানায় না। আরে বাবা, আমাদের পুলিশদের না কাজে না সময় কোনো ঠিক ঠিকানা নেই। তবে হ্যাঁ, তোমার হাজব্যান্ডের সাথে আমি নিশ্চয়ই দেখা করবো, আর তাকে জানাবো তার এই সৌভাগ্যের কথা। কিসের সৌভাগ্য? এই যে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে। সায়ন, মাথায় আবার আগুন চড়িয়ে দিচ্ছ। তোমাকে ছোটবেলার মতো চাটি মারবো। ওই লোকটা আমাকে ভালোবাসে না ছাইবাসে, আর আমারও ওকে ভালোবাসতে বয়েই গেছে। আসি, তোমার এই ছেলে মানুষই আচরণই বলে দিচ্ছে তুমি তাকে কতটা ভালোবাসো। হয়তো কোনো কারণে তোমরা কাছাকাছি আসতে পারছো না, কিন্তু আমার বিশ্বাস খুব শীঘ্রই তোমাদের মধ্যে দূরত্বটা দূর হবে আর তোমরা সুখে থাকবে। সায়ন, আসি, ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে কখনো চেপে রাখা যায় না। আরে বাবা, তুমি আমার কাছে লুকোবার চেষ্টা করলে কি হবে? ধরা তুমি পড়ে গেছো, কারণ আমি তোমাকে যতটা চিনি ও বুঝি ততটা তুমি নিজেকে চেনো না। হ্যাঁ, বলছি থানা থেকে স্পটে পৌঁছে গেছে। গুড, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। আসি, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ইমার্জেন্সি কল চলে এসেছে। কিন্তু সায়ন, আমাদের নেক্সট স্টেপটা কি হওয়া উচিত? দেখো, আমাদের প্রতিপক্ষ হয়তো নিজেকে একটু সরিয়ে রাখতে চাই, Yes. হয়তো মেপে নিতে চাইছে আমাদের গতিবিধি, তাই আমরাও কিছুদিন চুপ করে থাকবো, তারপর সুযোগ পেলেই ভেঙে দেবো তার এতদিনে গড়ে তোলা পাপের সাম্রাজ্য। চলো আমার গাড়ি করে তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিই। নো ওয়ে স্যার, আমি গাড়ি এনেছি, আমি চলে যেতে পারবো, তুমি এসো। ওকে, তাহলে সাবধানে যেও। চললাম। বাই। সায়ন, তুমিও সাবধানে যেও কিন্তু। বাই সায়ন, বাই। আমি জানি সায়ন, আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো। এমনকি সেদিন বাড়িতে এসেছিলে সারপ্রাইজ দিতে, সেদিন তুমি আমাকে প্রপোজ করতে এসেছিলে। কিন্তু কি করি বন্ধু, আমি যে অসহায়, চিরকাল তোমাকে যে বন্ধু ছাড়া আমি আর কিছু ভাবতেই পারলাম না। আমিও ভাবিনি এখানে নির্জন নদীর ধারে আমাদের আবার দেখা হবে আমার টুসটুসে ফল। এ আবার অবাক হচ্ছে কেন? আমি তো তোমাকে সেদিনই বলেছিলাম আমি তোমাকে সহজে ছাড়বো না। এই রকির গায়ে হাত তোলার শাস্তিটা তোমার যে তোলা আছে ডার্লিং, না ওইসব আমাকে আমার হিসাবটা মিটিয়ে নিতে দাও। বুঝতে পারছি। সেদিনের এই চরের ডাক্তার তুই খুব সহজে ভুলে গেছিস। আসলে সবটাই তোর অদৃষ্ট তোকে আমার কাছে টেনে এনেছে। আজকে রাতটা তোমার ফেভারে নেই গো সুন্দর। Shut up! আজকে রাতটা আমার, এই লাভার বিল। You bastard! আজ আর তোমার মধুকা থেকে আমাকে আটকাতে পারবে। পিপিলিকার পাখাওরে মরিবার তরে। এই প্রবাদটা তো জানা নেই তাই না? আজ আমি তোকে ভালো করে জানাবো এবং বোঝাবো। আর তাই ভবিষ্যতে মেয়ে দেখলে এই ছুক ছুক করা তো দূরের কথা, মেয়ে দেখলে কাপুরুষের মতো ভয়ে তুই পালাবি। বারে বারে পাখি তুমি দিয়ে যাও ফাঁকি, দেখেছে আমি তোমায় কিভাবে খাঁচায় পুরে রাখি। নাও এসো ডার্লিং, কাম অন ডার্লিং। আপনি এখানে কি করবো বলুন? বিয়ে করে যখন স্ত্রী হিসেবে বাড়িতে তুলেই ফেলেছি তখন তো তার রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমারই। তুই কি কানে কালা? এখনই শুনলি না আমি ওনাকে কি বললাম? যে উনি আমার স্ত্রী আর আমি ওনার স্বামী। তুই শালা স্বামী না আসামি সেটা জানার আমার প্রয়োজন নেই। যদি বাঁচতে চাস তো এখান থেকে ফুটে যা। আমি ফুল নই যে ফুটে যাব, আমি বাজি নই যে ফেটে যাব। আমি মানুষ, তাই ফোটা আর ফাটার মাঝে আমি ফাটাফাটি লাগিয়ে দেবো। হত ভাগা কোথাকার, আপন বড় ভেদাভেদ বোঝে না, আর মেয়ে দেখলে তো। চলুন। আচ্ছা আপনি এখানে কেন বলুন তো? হ্যাঁ, ওই পরশা বাড়ি থেকে ফিরছিলাম, হঠাৎ আপনার বাদ দিন, ছাড়ুন সব কথা। দেখুন ম্যাডাম, আমি আপনাকে তখনই বললাম যে মেয়েদের এত রাতে বাইরে বেরোনোটা ঠিক নয়। সে আপনি আমার কোনো কথাই শুনলেন না।
এখন যদি আমি সময় মতো এখানে এসে না পড়তাম আপনার কি হতো একবার ভেবে দেখেছেন? আমার কিচ্ছু হতো না, বুঝেছেন? আমার কিচ্ছু হতো না, কারণ এই সমস্ত লোফার লক্করদের ঢিট করার অনেক কৌশল আমার ভেদ জানা আছে। হ্যাঁ, সেই আপনি আমার কৃতিত্বটা নেবেন না। সত্যি আপনার মেয়েরা না, মেয়েরা কি? হ্যাঁ? মেয়েরা কি? কিছু না, বলছি চলুন, অনেক দেরি হয়ে গেল, চলুন চলুন চলুন। আপনি যান, আমি গাড়ি এনেছি, আমি চলে যেতে পারবো। দেখুন আমি ভালো মতন বলছি চলুন, নইলে 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 আপনার হাতটা ধরে এখান থেকে টেনে নিয়ে যাবো। এই লোক বলে কি বিয়ের পর যে বউয়ের গায়ে একটা আঙুল ছোঁয়ায়নি সে নাকি হাত ধরে। এই যে শুনুন, আমি কারোর কথায় চলি না, বুঝেছেন? আমি নিজে যেটা বুঝি আমি সেটা করি। আপনি চলে যান, আমি দেখছি যে আপনি আমাকে কি করে এখান থেকে নিয়ে যান। এই সেরেছে, এ কি সত্যি সত্যি এখন হাত ধরে এখান থেকে নিয়ে যেতে হবে নাকি? কিন্তু আমি তো ভুল আরে হ্যাঁ, সে তো অন্য ব্যাপারে কথা ছিলাম, এটা তো অন্য ব্যাপারে, এতে কোনো দোষ নেই। কি হলো, কি কি বিড়বিড় করছেন? দেখি আপনার ক্ষমতা কত। দেখুন আমি তখন থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে রাত বাড়ছে তার মধ্যে ঠান্ডাটাও বাড়ছে, কিন্তু তবু আপনি আপনার জামাটা ঠিক মতো এখনো পরেননি। পরে নিন, নয়তো ঠান্ডা লেগে যাবে, পরে নিন। লাগুক ঠান্ডা। দেখুন আমি ভালো মতন বলছি, পরে নিন, নইলে নইলে চলুন। পাপ পাপ পাপ, এসবই আমার পাপের ফল। নিজে ভালো থাকবো বলে, একমাত্র বোনটাকে সুখে রাখবো বলে আমি ওই ভুবন হালদারের কথা মতো না একের পর এক পাপ করে গেছি। পাবে না, পাবে না, পাবে না। মানুষ যখন লোভের পথে পা বাড়ায় তখন তার ভালো মন্দ বোধটাই হারিয়ে যায়। আর এই লোভের পথে ছুটতে গিয়ে মানুষ হারিয়ে ফেলে তার জীবনের চরম সত্য। লোভে পাপ, পাপে মৃত্যু। ভুবনবাবুর একমাত্র বিশ্বস্ত চামচের মুখে একই ধরনের কথা। কথা নয়, কথা নয় রকি, এটা আমার জীবন দর্শন। এক একটা সময় আসে যখন না মানুষকে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হয়, আর সেই আয়না তখন তাকে প্রশ্ন করে, হ্যালো মিস্টার, এতদিন যা যা করেছেন আপনি ঠিক করেছেন তো? তখন উত্তর দেবার মতো না কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। যেমন আমি পাইনি তেমন তুমিও পাবে না। এই রকি তার জীবনের উত্তর ঠিক খুঁজে পাবে, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি কেন ডেকেছেন সেটা বলুন। এই বলবো, বলবো রে ভাই, বলবো। ডেকেছি যখন তোকে সব কথাই আমি বলবো। তার আগে তুই বলতো তোর মা কেমন আছে? ভালো না, ভালো না গজানন্দা। একটা কঠিন কোনো অসুখে ভুগছে, অথচ ডাক্তার সেটা ধরতে পারছে না। একের পর এক ওষুধ বদলে যাচ্ছে, কিন্তু কোনো ওষুধই কাজ করছে না। করবে না রে ভাই, করবে না, কোনো ওষুধই কাজ করবে না। ওষুধের নামে জাল ওষুধের ব্যবসা করেছি আমরা, নিজেরা খেয়েছি, বাড়ির পরিজনদের খাইয়েছি। এই তার তো একটা পরিণতি আছে রে ভাই, হ্যাঁ আছে। আর সেই পরিণতি ভোগ করছে তোর মা। ঠিক দেখতে হনি আমার স্নেহের ছোট্ট বোনটা, যাকে সুখে রাখবো বলে, যার মুখের হাসি অটুট রাখবো বলে আমি জীবনে বিয়ে করলাম না। আমার সেই মেয়ের মতো ছোট্ট ফুটফুটে বোনটা ব্রেন টিউমারে আক্রান্ত। জানিস লোকে একটা না ভয়ঙ্কর অপারেশন আছে। আমি জানি না যে অপারেশনের পর তাকে আমার কাছে ফেরত পাবো কি না। তাই মদ খেয়ে দুঃখ ভুলবার চেষ্টা করছেন? জ্বালা, এক বুক জ্বালাই বুকটার মধ্যে। আজ আমার বিবেক আমাকে প্রশ্ন করেছে, ভুবন হালদারের কথা মতো
শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে দিনের শেষে বাড়ি ফিরে কি নিয়ে এলে? চাই শুধু এক মুঠো সাদা চাই। গজানন্দা, সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে, চুকে যাবে সময় যত কিছু হিসেবে নিকে, চিতাতে সব শেষ। জানিস ভাই, ওই মালিকের কাছে না কটা টাকার বিনিময়ে আর কিচ্ছু পাইনি, শুধু অপমান, লাঞ্ছনার গঞ্জনা। আর ওই অসহায় শ্রমিকগুলোর কাছ থেকে কি পেয়েছি জানিস? শুধু অভিশাপ। না না না, একবার যখন আমি প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছি তখন আর না রে ভাই, এবার আমি প্রায়শ্চিত্ত করব। যদি এই প্রায়শ্চিত্তের পুণ্যের ফলে আমার মেয়ের মতো ছোট্ট বোনটা একটু সুস্থ হয়ে। আপনার নেশা হয়ে গেছে গজানন্দা, তাই আজে বাজে কথা বলছেন। মদ খেয়ে মানুষ কখনো বাজে কথা বলে না। যে কষ্টগুলো, যে ব্যথাগুলো এই বুকটার মধ্যে যারা পাথরের মতো চেপে বসে থাকে না, সেগুলি তো চোখের সামনে তখন স্পষ্ট দেখা যায়, যেটা আজ আমি দেখতে পাই। আমি কিন্তু আমার রাস্তা আমি পেয়ে গেছি। আর সেই সত্যের পথটা দেখাবো বলে আজ আমি তোকে এখানে ডেকে পাঠিয়েছি। রকি ভাই, যদি মাকে শেষ বয়সে ভালো রাখতে চাস, একটু সুস্থ রাখতে চাস, তাহলে আমার কথা শোন। আমার সঙ্গে হাতে হাত মেলা, হাতে হাত মিলে সত্যের পথে হাঁট। ওরে ভাই, সত্যের পথে কষ্ট আছে ঠিকই, কিন্তু আছে এক অনাবিল শান্তি, অনাবিল সুখ। যাবি যাবি রে ভাই, যাবি আমার সঙ্গে, যাবি বললে, ধরবি আমার হাত, হাঁটবি ওই সত্যের পথে, চুপ করে থাকিস না, বল না যাবি? এই রকি, উত্তর দে, যাবি? গজানন্দা, না, আজ বড্ড দেরি হয়ে গেল। আসলে সামনে তো পুজো, তাই ওভারটাইমের চাপটাও অনেক বেশি। আর তাছাড়া ওই ভুবনবাবুর কথা মতো পরেশদাকে কোম্পানিতে ফিরিয়ে আনতে গিয়ে আমাদের একটু ওভারটাইম করতেও হচ্ছে। অবশ্যই অতীত কাজ করতে গিয়ে আমাদের কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমরা তো পরেশদার বাড়ির সবার মুখে আমরা হাসিটা ফুটিয়ে দিতে পেরেছি। ওই যে কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। না, এবার একটু ভালো করে হাত পা ধুয়ে তারপর খেয়ে নি। মা মনে হয় আজকেও জেগে বসে আছে। সত্যি মাকে আমি কতদিন বলেছি যে দেখো মা, তোমার বয়স হচ্ছে, তার মধ্যে তুমি একটু চোখে কমও দেখো। সে আমার কথা ওরা শুনলে তো। এই মার বোনকে আমি কোনোদিনও দেখলাম না যে আমার ফিরে আসার আগে ওরা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছে। না, এইটা নিয়ে আমাকে ওদের সঙ্গে কথা বলতে হবে, প্রয়োজন একটু বকাবকি করতে হবে। হ্যাঁ, আপনার খাবার। হ্যাঁ, আপনি এত রাতে হঠাৎ এই ঘরে আসতে গেলেন? মানে বলছি যে আপনি এখনো জেগে আছেন? হ্যাঁ, জেগে আছি। কিন্তু কেন? মানে ওই মার বোন ওরা দুজনেই তো ছিল। না, ওনারা তো শুয়ে পড়েছেন। মানে এক প্রকার বলতে পারেন আমি আজকে জোর করে ঘুমোতে বলেছি। আমি খাবার এনেছি তো, এতে আপনার আমার দুজনের খাবার আছে, আজ আমরা একসাথেই খাবো। সে কি, আপনি এখনো না খেয়ে? অপূর্ব। কি? আপনি আজ আপনাকে শাড়ি পরা অবস্থা দেখে মনে হচ্ছে, না মানে বলছি যে আপনি এত রাতে আমার ঘরে আসতে গেলেন মানে? কেন এই ঘরে আসতে পারি না নাকি আসবার কোনো অধিকার আরে নেই? না, আমি সেটা বলতে চাইনি। মানে আপনি তো কোনোদিন আমার ঘরে আসেন না, তাছাড়াও আপনি তো আপনার শোয়ার ঘরটাও আলাদা করে নিয়েছেন। ঠিক বলেছেন আপনি। আমি কোনোদিন এই ঘরে রাতে আসি না, এমনকি আমার শোয়ার ঘরটাও আলাদা করেছে, কিন্তু আপনি আমাকে কোনোদিন ডেকে দেখেছেন কি আমি আসি কি না? না মানে আমি এবার থেকে এখানেই থাকবো। এই ঘরে মানে আমার সঙ্গে এক ঘরে থাকতে কি আপনার সমস্যা আছে? আরে না, কেন সমস্যা থাকবে? মানে কোনো সমস্যা? ঠিক আছে, একটা কথা আপনি আমাকে আজকে সত্যি করে বলুন তো, আপনি আমায় ভালোবাসেন না? কি করে তোমাকে আমি বলবো আসি? তুমি আমার মনে মনিকোটায় কোন জায়গায় স্থান নিয়ে বসে আছো?
কতবার আমি নিজের নিজেকে বলেছি যে তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বলো কি? কেন 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 আপনি চুপ করে আছেন, উত্তর দিচ্ছেন না কেন বলুন তো? ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া। ভীরু ভীরু, শুধু ভীরুই নয়, আপনি মনের দিক থেকে একটা কাপুরুষ। এখানে আসার আগে ইউনিয়ন লিডার তমজিৎ সান্যালের যে দাপটের কথা শুনেছিলাম, আর এখানে সে যে মানুষকে দেখলাম, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ইউনিয়ন লিডার তমজিৎ সান্যাল মালিকের কাছ থেকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য তৎপর, কিন্তু মানুষ তমজিৎ সান্যাল নিজের দাবির ব্যাপারে বড়ই উদাসীন। দেখুন, আমি আমার দাবি সম্পর্কে যথেষ্ট সচেতন, সে আমার সাংসারিক জীবন হোক বা আমার কর্মক্ষেত্রে, কিন্তু তার সাথে আমি এই শিক্ষাও নিচ্ছি যে যা আমার ধরা ছাড়ার বাইরে সেটা না ধরাই ভালো। আমি আপনার স্ত্রী তমজিৎ বাবু, আপনার উপর আমার এবং আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু কেন কেন দিনের পর দিন সে অধিকার থেকে নিজেদেরকে বঞ্চিত করছে? বলুন বলে উত্তর দিন, চুপ করে থাকবেন না? থাকে এই যে আপনি বিয়ের রাত থেকে যে সমস্ত নিয়ম কানুন চালু করেছেন, তার কি আপনার কাছে কোনো সঠিক উত্তর আছে? আশ্চর্য! এই যে আপনি দিনের পর দিন একটা পর একটা নিয়ম চালু করেছেন, তার কি আপনার কাছে কোনো যুক্তি আছে? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যেটা করেছি সেটা অনেকের চোখে বেমানান, কিন্তু আগামী প্রজন্ম, নেক্সট প্রজেকশন আমাকে 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 স্বীকৃতি দেবে, কিন্তু আপনি যেটা করেছেন সেটা ঘোরতর অন্যায়। দেখুন দেখুন, আমি মানছি যে আমি যা করেছি প্রথম থেকে সেটা ঠিক করিনি, বা প্রথম থেকে আপনাকে আমি হয়তো এরকম চোখেও দেখিনি, কিন্তু আমিও তো মানুষ, বলুন। আমারও তো মন আছে, অনুভূতি আছে, সেগুলো কথা বলে। আচ্ছা, আপনি কিভাবে দিনের পর দিন দূরে সরে আছেন? কেন বলছেন না আরশি, তুমি যা করছো সেটা অন্যায় করছো। আমি যা করছি সবটা তোমার ভালো জন্য করছি আসি। হ্যাঁ, নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার কোনো ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না। ক্ষতি? কে করবে কে আমার ক্ষতি? আমি তোমার চরম ক্ষতি করতে পারি। হ্যাঁ, তাই তো তোমার মামা ওই ভুবন হালদার আমাকে বিয়ের রাতেই বলে দিয়েছিল আমি যেন তোমার থেকে নিজেকে 5 বছর সরিয়ে রাখি, নাহলে তোমার নাকি সমূহ বিপদ। তুমি সেটা বিশ্বাস করলে? আরো একটা কারণ ছিল। কি কারণ? তোমার মামা এই বিয়েটাতে রাজি থাকলেও তুমি নাকি এই বিয়েতে রাজি ছিলে না। তোমার মামার মন রাখতে গিয়ে তুমি নাকি এই বিয়েটা করতে বাধ্য হয়েছো। অবশ্য ভুবন হালদার আমাকে এই কথাও বলেছিল যে তোমার নাকি মতের কখনো পরিবর্তন হতেও পারে, আর তুমি নাকি আমার সাথে থেকেও যেতে পারো। মিথ্যে, সবটা মিথ্যে বলেছে মামু। তোমাকে আমাকে দুজনকে দুরকম ভাবে ভুল বুঝিয়েছে, কিন্তু কেন? মামু, এগুলো করার পেছনে কি কারণ আছে? এই সমস্ত কিছুর কৈফিয়ত মামুকে আমায় দিতেই হবে। এখন কিন্তু মামু নয়, তুমি তোমার নিজের কথার খেলাপ করছো। আমি? ম্যাডাম, তুমি একটু আগেই না তুমি বললে যে আজ থেকে নাকি তুমি আমার এই ঘরেই থাকবে। কি করব বলো? একজন মানুষ তার মনটা দিয়ে ফেলেছে, আর অপরজন তার প্রতিজ্ঞা পালনেই ব্যস্ত। থাক চমজিৎ, থাক। দেখো, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না গো। যেদিন মন থেকে তোমার ইচ্ছা হবে সেদিনই না। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সেই উপহার। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে। আমাকে রাখো চোখের কিনারে, গোপন মিনারে, हो जो वादा किया वो निभाना पड़ेगा। रोके जमाना चाहे रोके खुदाई, तुमको आना पड़ेगा। तररा 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 तररा। घूम भेंगे की चुमेला दिन हो और नर पश सिटी तीन हो, बिकले रे नाम जात चील हो,
হেয়ালি ছাতে কফিটাতে ছোঁয়ানো দিন চুপি চুপি বসে রোদ পোহানো দিন ভালো হয় যদি সঙ্গে আনো দিন যে কোনো রাতে জানি দেখা হবে ঠোঁটের ভেতরে ঘুমের আদরে हो जो वक्ता आपको निभाना पड़ेगा रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा तररा 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 मेले छो चूल मेले छो डाना জানিয়া ছোয়ানো মানা তবু আছি আমি রাজি চাপা ঠোঁটে কথা ফোটে শোনো আমাকে রাখো বুকের পশমে ঘুমানো রুমে ও जो वादा किया आपको निभाना पड़ेगा रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा जो वादा किया वो निभाना पड़ेगा निभाना पड़ेगा निभाना निभाना पड़ेगा पड़ेगा निभाना पड़ेगा निभाना पड़ेगा আমি সায়ন মুখার্জি বলছি। আপনি কে বলছেন? আমি কি বলছি এই মুহূর্তে আমার পরিচয়টা এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হবে আমার দেয়া খবরটা। আরে বাবা, সেটা আমাকে জানাচ্ছেন কেন? বলুন বলুন। স্যার দেখুন, লোকাল থানাকে আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি, তারা অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে। আরে সে কথা আমাকে জানাচ্ছেন কেন? দেবীপুর লোকাল থানাকে ইনফর্ম করুন। হ্যাঁ স্যার, লোকাল থানার পুলিশ যেটা দেখবে না তার জন্য স্যার আপনাকে ফোনটা করা। দ্যাটস গুড। তাহলে কি আমাকে ডিস্টার্ব করছেন কেন? স্যার আমি একটা কথা ভালো করে বলছি স্যার, শুনুন। দেখুন, আপাতত এটাকে আত্মহত্যা বলে মনে হলো, এটাকে দেখে মনে হবে একটা খুন। খুন? হ্যাঁ স্যার, মৃতার গলায় ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন গলায় তার বা দড়ি জাতীয় কোনো জিনিস দিয়ে পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। আরে বাবা, আপনি এমন ভাবে বলছেন যেন খুনটা নিজের চোখে দেখেছেন। সেক্ষেত্রে খুনের নামটা বলে পুলিশ ডিপার্টমেন্টকে হেল্প করছেন না কেন? স্যার পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করবো বলি স্যার আমি আপনাকে ফোনটা করেছি। স্যার স্যার আরও একটা ইনফরমেশন দিয়ে রাখছি স্যার, মৃতার নাম ঝিলমিল গুহ। আশ্চর্য, ভদ্রলোক নিজের পরিচয় গোপন রেখে আমার কাছে অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিলেন। কিন্তু কেন? কি ওনার উদ্দেশ্য? নিছক কি সুনাগরিকের কর্তব্য নাকি? না 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 না, তার আগে আমাকে দেবীপুর থানার সাথে একটা যোগাযোগ করতে হবে। আরে গোপাল কাকা হঠাৎ আমার বাড়িতে? এসো এসো এসো। চলো বাবা, সাংঘাতিক একটা কথা শুনে আমি নিজেই কি করব ঠিক করে উঠতে পারছিলাম না। তো হঠাৎই ঠাকুর তোমার কথা মনে করিয়ে দিলেন। শুনেছিলাম তুমি নাকি পুলিশে কাজ করো, তাই তুমিই পারবে এর যোগ্য বিচার করে অপরাধীকে শাস্তি দিতে। তো অপরাধ বিচার এসব কি বলছো গোপাল কাকা? একটু পরিষ্কার করে খুলে বলো। জানো বাবা, আমাদের দাদাবাবু মানে আরসি মায়ের বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাননি, তার গাড়ির ব্রেক নষ্ট করে দিয়ে তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মারা হয়েছিল। কে করেছিল এই কাজ? যে আমাদের বৌদিমণি মানে আমার আরসি মায়ের মাকেও খুন করেছিল। কি বলছো কি গোপাল কাকা? আশির মাও খুন হয়েছিলেন? আমি জানতাম না তো। আমরাও কেউ খুন করে জানতাম না বাবা। হঠাৎই সেদিন নিজের কানে কথাটা শুনে ফেললাম। জানো বাবা, ওই শয়তানটা আমার বৌদিমণি মানে আরসি মায়ের মাকে তার জন্মদিনে বিষ মেশানো পায়েস খাইয়ে তাকেও খুন করেছে। কে কে এই শয়তান? আরসি মায়ের মামা ভুবন হালদার। ভুবন হালদার? জানো বাবা, প্রথমে ভেবেছিলাম আমি সব কিছু বুঝিয়ে আর সীমাকে বলবো, কিন্তু মেয়েটা সবেমাত্র বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে। সব কথা শুনলে সে হয়তো শোকে দুঃখে পাগল হয়ে যাবে। আরও একটা সাংঘাতিক কথা শুনলে তুমিও অবাক হয়ে যাবে বাবা। ওই শয়তানটা সেদিন কারখানার অফিস ঘরে আরও একটা মেয়েকে খুন করেছে। অফিস ঘরে মেয়ে খুন করেছে? তাহলে একটু আগে ভদ্রলোক যে খুনের কথাটা বললো এটা কি সেই খুন? আচ্ছা
আচ্ছা গোপাল কাকা, তুমি মেয়েটাকে চেনো? না বাবা না, আমি ঘোরাক্ষরও মেয়েটাকে চিনতাম না। তো আমার আরশি মায়ের বিয়ের দিন আমাদের বাড়িতে মেয়েটা একবার এসেছিল, কি যেন একটা বিশেষ কাজের দায়িত্বে ছিল। কি হবে কি হবে সায়ন বাবা, আমার দাদা বাবু আর বৌদিমণি খুনের কি কোনো কিনারা হবে না? ওই শয়তানটা এত বড় অপরাধ করেও কি কোনো শাস্তি পাবে না? পাবে পাবে গোপাল কাকা, নিশ্চয়ই পাবে। আজ পর্যন্ত কোনো অপরাধী অপরাধ করে শাস্তি না পেয়ে রক্ষা পায়নি, আর ওই ভুবন হালদারও পাবে না। তবে বহুদিনের ব্যাপার তো, সাক্ষ্য প্রমাণ ভীষণ দরকার। আমাকে একটু সময় দাও গোপাল কাকা, আমাকে একটু সময় দাও। ওই ভুবন হালদারকে ফাঁদে ফেলে ওর মুখ থেকে আমি সত্য কথাটাকে বলিয়ে ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ। মমতা, মমতা দেখে যাও, মমতা দেখে যাও, আমাদের বৌমা আমাদের উঠোনে কি সুন্দর ফুলের বাগান বানিয়েছে মমতা। সত্যি সত্যি কি সুন্দর গো। হ্যাঁ মমতা, আমাদের বৌমার হাতে জাদু আছে। আর আমার এমনই পোড়া কপাল, আমি এগুলো ভালো করে দেখতেও পাচ্ছি না। দিনের পর দিন আমার চোখের উপরে আরো আরো বেশি করে অন্ধকার নেমে আসছে। এই নিয়ে তোমাকে আর মন খারাপ করতে হবে না মা, বৌদি খুব শীঘ্রই তোমার চোখের আলো ফেরানোর ব্যবস্থা করছে। তাই নাকি দিয়ে আসা? হ্যাঁ গো বাবা, সেদিন বৌদি কোন ডাক্তারের সাথে এই নিয়ে কথা বলছিল। খুব সম্ভব দুর্গাপূজার আগে বৌদি তোমাকে নিয়ে ভেলোর না কোথায় নিয়ে গিয়ে অপারেশন করে নিয়ে আসবে। দেখলে দেখলে মমতা, আমার হিসেবে কোনো ভুল হয় না। বড় লোকের মেয়ে বলে তোমরা এই বিয়েতে রাজি হচ্ছিলে না, ভয় পাচ্ছিলে। সেটাই তো স্বাভাবিক বাবা, কথাই আছে না, এক গাছের ফুল অন্য গাছে ফোটে না। বৌদিরা কত বড় লোক, সে যে আমাদের বাড়িতে সেভাবে সবকিছু মানিয়ে নেবে আমরা তো ভাবতেই পারিনি। জীবনে অর্থটাই বড় কথা নয় ইতিহাসা, বড় হচ্ছে শিক্ষা, বড় হচ্ছে মানসিকতা। আমাদের বৌমার মনটা অনেক বড়, তাই যে কোনো পরিস্থিতি নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। আমি জানতাম যে আপনারা এখানেই আছেন, সেই জন্য তো চা এখানেই নিয়ে এলাম। তুমি কষ্ট করতে কেন গেলে বৌদি? আমাকে তো ডাকতে পারতে, আমি নিয়ে আসতাম। তোমাকে ডাকবো? তোমাকে খাটালে তোমার দাদার কাছে বকুনি খেয়ে মরবো। দাদার আদুরে বোন বলে কথা। কেন, তুমি বুঝি আমায় ভালোবাসো না? আমি বুঝি তোমার আদরে নয়। যাবে ট্রেতে চাও রে বাবা রে বাবা বাবা। দেখেছেন বাবা, এই পাগলিকে নিয়ে আর পারি না। জানেন বাবা, আপনাদের বাড়িতে এসেই না পরিবার কি সেটা বুঝলাম। হ্যাঁ, ওখানে মণিমা মামু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এই যে জীবনের সব রকম পরিস্থিতিতে সুখ দুঃখকে মানিয়ে নিয়ে হাসিতে চলার নামই যে পরিবার, সেটা এখানে এসে বুঝলাম মা। এবার কিন্তু তুমি আমার কাছে খুব বকা খাবে আরশি। কেন মা? এই যে কাল থেকে আস্তে আস্তে আমার হাত থেকে সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছ, এটা কি ভালো হচ্ছে? কালকে রাত্রে আমাদের সবাইকে তাড়াতাড়ি খাইয়ে শুতে পাঠিয়ে দিয়ে নিজে না খেয়ে খোকার খাবার নিয়ে জেগে বসে রইলে, এটা কি তুমি ঠিক করেছো? বৌদি যেন দাদারই এক কার্বন কপি হয়ে উঠেছে মা। তাই তো হওয়া উচিত ইতিহাসা। স্বামী স্ত্রী যদি এক পথে না চলতে পারে, তাহলে নতুন করে সংসার গড়ে উঠবে কি করে? কিন্তু তাই বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না মা, বললাম না। আসলে এরকম পরিবার তো কখনো পাইনি, তাই না? হ্যাঁ, আমার মামু মণিমা গোপাল কাকা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এই যে মা বাবা বোন সব, আর দাদার সম্বন্ধে কিছু বলবে না? তোমার দাদা একটা পচা। যাই হোক, রোদের তাপ অনেক বেড়েছে, চলো সবাই ঘরের ভেতরে চলো। বৌমা তুমিও ঘরের ভেতরে চলে এসো। না বাবা, আমার গাছগুলোকে জল না দিয়ে আমি কোথাও যাব না। হ্যাঁ, তোমার হাতে মুড়ি ঘন্টটা খেতে হবে না? শোনো, শোনো মেয়ের কথা শোনো। আরে বাবা, ও কোনোদিন বাপের বাড়িতে রান্না করেছে যে তোকে মুড়ি ঘন্টটা খাওয়াবে? আরে বাবা, তুমি জানো না বলেই কথাটা বলছো। কাল রাতের মাছের কালিয়াটা আমার বৌদি ভাই বানিয়েছিল। তাই নাকি রে? তাই অত সুন্দর খেতে হয়েছিল? আমি তো ভেবেছিলাম। বাবা, যখন হোস্টেলে থাকতাম তখন একজন রুম পার্টনার শেয়ার করতাম, তো মাঝে মধ্যে আমাকে হাত পুড়িয়ে রেঁধে খেতে হতো বাবা। সংসার আর রান্না মেয়েদের শিখিয়ে দিতে হয় না? ঠিক বলেছেন মা, এটা ওরা জন্ম থেকেই জানে। এই জন্য তো মেয়েদের বলে মা অন্নপূর্ণার জাত। যাই হোক, দেরি করে আর লাভ নেই, সবাই ঘরের ভেতরে চলো। বৌমা তুমিও গাছে জল দিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে এসো। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। মায়ের হাত ধরে বাড়ির ভেতরে তাড়াতাড়ি চলে এসো। চলো মা, চল। সাবধানে নিয়ে যাও মাকে ধরে নিয়ে যাও পিয়াসা। সত্যি মানুষ ভাবে এক আর হয় আর এক, তাই না? আমি এই আরশি রায়চৌধুরী সান্যাল কখনো কি ভেবেছিলাম যে এভাবে সংসার করব? স্বামী শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে এ যেন আমার পরিপূর্ণ সংসার। অবশ্য এটা সম্ভব হয়েছে একমাত্র ওই মানুষটার জন্য। অথচ প্রথমে মণিমা যখন বলেছিল তখন লোকটাকে আমি রিজেক্ট করে দিয়েছিলাম। মণিমা কিন্তু বারবার বলেছিল খুব ভালো ছেলে। ভালো না ছাই, এক নম্বরের জেদি একটা লোক, আর ওর জেদের কাছে আমার সব জেদগুলো হার মারলো। অবশ্য জীবনে প্রথমবার
জীবনে প্রথমবার হেরে আমার কোনো কষ্ট হচ্ছে না, হচ্ছে অদ্ভুত এক আনন্দ, সবকিছু পাবার এক আনন্দ। আলো আলো প্রেমকে নতুন করে জানা লা 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 হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেমকে নতুন করে জানলা মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না সমুদ্রে মিশে নদী আজ সেজে নদী। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না সমুদ্রে মিশে নদী আজ সেজে নদী সীমানা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি তোমার সীমায় ধরা পড়লাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি। হ্যাঁ সায়ন বলো, কি বললে? কি না 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 তুমি বলে যাও। হ্যাঁ সায়ন না সায়ন না সায়ন না। এ তুমি কি শোনালে সায়ন, কি শোনালে আমাকে? আজ আবারও বুঝলাম এই আশির জীবনে প্রেম ভালোবাসার কোথাও কোনো জায়গা নেই। তাই আজ থেকে আমার জীবনের সমস্ত অনুভূতি, আমার প্রেম ভালোবাসা আত্মীয়তা বন্ধুত্ব সবকিছু গলা টিপে আমি শেষ করে দিলাম। ক্ষমা ক্ষমা করে দেব? না 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 কিছুতেই না কিসের ক্ষমা? কোথাও কোনো ক্ষমা নেই, কাউকে ক্ষমা নয়। এখন থেকে চোখে জ্বলবে আগুন, শুধু ধ্বংসের আগুন। ক্ষমা যে থাকহীন দুর্বলতা। হে রুদ্র, নিষ্ঠুর হতে পারি যেন তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্য বাক্য ছড়িয়ে উঠে খড়গ সম তোমার ইঙ্গিতে, রাখি তব মান তব বিচার আসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে।
না তো, হ্যাঁ? যার কাছে তাকে সালাম মারার জন্য ফলা তুলছিস। এই, আমি সালা ভুবন হালদার রে, সাপের রোজা। দুধ কলা খাইয়ে কাঠ সাপ পুষতে পারি, আবার সে বিষাক্ত বিষ দাঁতই সাপের ভেঙে দিতে পারি। বল কেন করলি কাজ? বল কেন করলি কাজ? আপনি কি বলছেন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে নেহাত তুই আমার কাছে অনেকদিন কাজ করেছিস, তাই না? তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, এতক্ষণে লাশটাকে কুচি করে না নদীর ধারে সালা বিয়ারিশ লাশ করে দিত। মৃত্যুকে আমি ভয় পাই না স্যার, মৃত্যুকে আমি ভয় পাই না। যার জন্য আমার বাঁচা মরা, সেই যখন আজকে মৃত্যুর সঙ্গে পায়দা লড়ছে, আমার বাঁচা মরা নিয়ে আমি কিচ্ছু ভাবি না। আপনার পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে স্যার, থামতে আপনাকে হবে। থামতে হবে। একদম সালা জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না সালা। হ্যাঁ, রকের সাথে হাত মিলিয়েছিস, সব খবর আছে আমার কাছে। হ্যাঁ খবর, হ্যাঁ সালা এখন শোন বাপ, আমি একা করিনি, তোর আমার সাথে ছিলিস। এখন গলায় কণ্ঠির মালা পেরে বিরাট তপস্বী সাজলেই সালা সাধু পুরুষ হতে পারবি না সালা, ঘর্ষ তো হেসনি বলে বিপদকালে বুদ্ধি না। মারের বাচ্চা, বল তুই আমার বউ চিত্রার মনটা আমার বিরুদ্ধে মিশিয়ে তুলিস না। আমি বলিনি কিছু। চিত্রা স্বামী অন্ত প্রাণ ছিল, এতে হেমেলা তো সারা জীবন। সেই চিত্রার মুখে অন্য ভাষা কেন রে সুয়ারের বাচ্চা? কি ওনাকে ছেড়ে দাও। কেন শুধু শুধু ওনার গায়ে হাত তুলছো? গজলের বাবু সম্পূর্ণ নির্দোষ। পাপ আর ফারাকে কোনো দিন চেপে রাখা যায় না। তোমার সঙ্গে ঝিলমিলের কথা আমি আরশির বিয়ের দিনই বুঝতে পেরে গিয়েছিলাম, কিন্তু তোমায় আমি জানতে দিইনি। কিন্তু যেদিন জানতে পারলাম ঝিলমিলের গর্ভে তোমার সন্তান। মিথ্যা কথা। কে বলেছে তোমাকে সব কথা? যদি বলি ঝিলমিল নিজে। আরশির বিয়ের পর আমি ঝিলমিলের বাড়িতে যাই ওর সঙ্গে দেখা করতে। প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে সব স্বীকার করে, এমনকি ওর গর্ভে তোমার সন্তানের কথাও। কেন করলে তুমি এ কাজ? চাইলে আমি কি তোমাকে একটা সন্তান দিতে পারতাম না? আমি যা করেছি ঠিক কাজ করেছি। না, তুমি ঠিক করোনি। তুমি স্বামী হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আজ তো দেখছি আশি বিয়ের আসরে যা বলছে সব সত্যি। কি মূল্য আছে এই সাত ভাগের বাঁধনে? কি মূল্য আছে আমার এই শাখা সিঁদুরে? তুমি একজন মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করেছো, তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তুমি কোনোদিন সুখী হতে পারবে না। আরে সকলের অভিশাপে কোনোদিন গরু মনে না রে চিত্রা। আর আমার কাছে আছে টাকা, যে টাকা দিয়ে সালা সুখকে আমি বাঁধি করে রাখতে পারি। পারবে না। অর্থ, বয়স আর ক্ষমতা সারা জীবন নাগালের মধ্যে থাকে না। তুমি যে অর্থের বড়াই করছো সেই অর্থ তোমার থাকবে না। আরে জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো, সব খালাস। এই সম্পদ, এই কোম্পানি আমি নিজে হাতে করে তুলেছি। সেই সম্পদ থেকে, সেই আসন থেকে যদি তোমরা আমাকে নামানোর চেষ্টা করো না, তাহলে আমি সব সালা জ্বালিয়ে পুড়ে চারকার করে দেবো। সেটা কোনো সম্ভব হবে না ভুবন হালদার, কারণ এই কোম্পানি হলো কি আমাদের মা, আমাদের অন্নদাত্রী মা। তাই আপনি যতই চেষ্টা করে আমাদের মাকে জ্বালিয়ে পুরো ছাড়কার করে দেওয়ার চেষ্টা করুন না কেন, আমরা তার সন্তান নিজের শরীর দিয়ে ঝাঁপিয়ে এখন তোমার এখানে কি চাই জামাই বাবাজি? কি? ও, আমি তো ভুলে গেছিলাম, তুমি এই আরশি কোম্পানি না, আমার ভাগ্নি আরশি রায় চৌধুরীর পাতানো স্বামী। পাতানো স্বামী? আপনার কথাটা কিন্তু আমার কাছে স্পষ্ট হলো না ভুবন হালদার। আচ্ছা কি বলো তো, আমার ভাগ্নি আরশির হঠাৎ একদিন মনে হয়েছিল তার খেলা করা সব কিছু আছে, খালি ওই স্বামী নামে খেলনাটা নেই যার সাথে একটু বিয়ে খেলতে পারে। তাই তো তোমাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছিলাম বাবাজি। যেদিন ওর বিয়ে খেলা শখটা পূরণ হয়ে যাবে সেদিন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে ওই ডাস্টবিন। সরি ফর দ্য ইন্টারাপশন মিস্টার ভুবন হালদার। এই তমজিৎ সেনা কোনো মতে তার মেরুদণ্ডটা বিক্রি করে না। এই গজন বাবুকে দিয়ে যে চেকটা আমার অনিচ্ছুক বাবার হাতে পাঠিয়েছিলেন না, সেই চেকটা কিন্তু আমরা ব্যবহার করিনি, বড় ওই চেকটাকে আমরা আরশির অ্যাকাউন্টে জমা করে দিয়েছিলাম। কারণ আমরা খুব ভালো মতন জানি ভিক্ষে পাওয়া শাটিনের কাপড় চেয়ে এই ছেঁড়া জামার মূল্য অনেক বেশি। আরে কি বলছিলেন ওই
ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবার কথা। হ্যাঁ, ছুড়ে ফেলে। দেখুন ভুবনবাবু, যদি সত্যি করে দিন সেই দিনটা আসে না যে ওই আরশি আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে, সেদিন না হয় আমি নিজেই আরশির জীবন থেকে নিজেকে সরিয়ে নেব। তবে তবে আমার মনে হয় না, জানেন, আমার মনে হয় না যে সেই দিনটা কোনোদিন আসতে পারে। কারণ আমি জানি যে আরশি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। এতদিনে এই কমাজে আশিকে চিনতে পারলে না? আরে ওকে আমি নিজে হাতে করে তুলেছি। হ্যাঁ গো, তাই তো ওই দয়া মায়া ভালোবাসা মমতা এসব ফালতু জিনিসগুলোকে ওর মনের মধ্যে ঢুকতে দিইনি। আমি ওকে যেমনভাবে চালিয়ে এসেছি তেমন ভাবে চলে এসেছে, আর ভবিষ্যতেও চলবে। ইউ আর রাইট মামু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি যে আমার মামুর তৈরি করা একটা বিষ গাছ যেখানে পুঁতবে সেখানে শ্মশান হয়ে যাবে, তাই না মামু? একদম তাই, একদম তাই, একদম ঠিক কথা বলেছিস। তুই ভুল বলতেই পারিস না। কি করে বলবো? আমি কি, আমি যে আরশি, আরশি মানে হলো আয়না। আর তাই আয়নায় যেরকম তুমি মুখ দেখাবে সেরকমই দেখবে, তাই না মামু? আরে তার বলতে কিন্তু এইসব কি? হ্যাঁ, ছোটবেলার মতো এসব শাড়ি ফাড়ি বলেছিস, সঙ্গে উদ্ভট দেশ, এই শাখা সিঁদুর পলা, এসব কি? আরে তুই কি ইউনিয়ন লিডার দমনের সান্নালের ঘরের বউ হয়ে গেলি নাকি? আমি ইউনিয়ন লিডার তমজিৎ সান্যালের ঘরের বউ? মামু তুমি বুড়ো হয়ে গেছো, এই তোমার বয়স হয়ে গেছে মামু। আবার? তুমি বিয়ের সময় কি বলেছিলে মনে নেই? আমি যেন ইউনিয়ন লিডারটার জীবনটা একেবারে বিশ্বময় করে তুলি, আর আমি তাই তুলেছি। এখন এদের পরিবারের সবাই আমার মুখাপেক্ষি, এমনকি বসত বাড়িটাও এখন আমার। তার মানে সেদিন যে তুমি সমস্ত বকেয়া টাকাগুলো মিটিয়েছিলে সেগুলো সমস্তটাই তার মানে যাতে তোমাদের রাস্তায় নামিয়ে, হ্যাঁ, যাতে তোমাদের রাস্তায় নামিয়ে আনা যায়। আমার ভাগ্নে আরশি ওই বাড়িটা কিনে নিয়েছে, এবার টাকাটাটুকু বাকি। তুমি এতটা নিচ? অবশ্য জানতাম, আমি জানতাম যে ওই এক গাছের ছাল করে দিন অন্য গাছে লাগে না, তবু সেদিন রাতের ঘটনাটা পর না আমি তোমাকে একটু বিশ্বাস করেছিলাম, বিশ্বাস। আর তুমি সেই বিশ্বাসে কি আরে ভাগ্নি, মামু শোন, তোর বাপ সরি ইউনিয়ন লিডার তমজিৎ সান্যাল তোকে বিশ্বাস করে মনে খুব কষ্ট পেয়েছে রে। আসলে সব তো তোমারই চাল বাবা। দেখো, তুমি আমার বিরুদ্ধে কনস্পিরেসি করে তুমি আমাকে আন্দোলনে নেবে, তুমি আমাকে হারাতে চেয়েছিলে, আর আমি পলিসি করে তোমাকে এরকম হারিয়ে দিলাম। খেলা, এটাও একটা খেলা। হ্যাঁ, এই ভুবন হালদারের মারণ খেলা। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। क्या बात है? আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা বেঁধে খেলবি আয় 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 আয়, খেলার ভাঙার খেলা, আজ খেলার ভাঙার খেলা। এসো বাবা, রাগ করে না, এসো বাবা, ও জামাই বাবা, ও কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে থাকুক তোর মরণ বাজ। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে থাকুক তোর মরণ বাচন। হাসি কাঁদন হাসি কাঁদন পায় খেলবি আয় 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 আয়, খেলার ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। মা, তমজিৎ, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? ওরকম মুখ ঘুরিয়ে আছো কেন? আমার উপর কি তুমি খুব রাগ করেছো তমজিৎ? না না না, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো স্বাভাবিক। আমি ভুলেই গেছিলাম, এরকমই তো হওয়ার কথা। কোনো মানুষ যদি একজনকে বিশ্বাস করে আর ওপর দিকের মানুষটা যদি তার বিশ্বাস ভাঙে, তখন যে তার বুকটাও ভেঙে যায়, যেমনি আমার বুকটা খান খান হয়ে ভেঙে গেছে। এ তোর বিশ্বাস ভেঙেছে? তুই তোর বল তোর মামুকে, কে তোর বিশ্বাস ভেঙেছে? বল মামু, বল।
মামু তুমি আমার বিশ্বাস ভেঙেছো। কি বললি? আমি? তুমি তুমি আমার শৈশবকে কেড়ে নিয়েছো, এমনকি বড় হওয়ার পর আমার যৌবনটাকে তছনছ করে দিতে চেয়েছো। একজন নারীর চোখে সংসারের স্বপ্ন থাকে, সেই সংসারে তুমি বিষ বিজ্ঞাপন দিয়ে আমার সংসারটা ছাড়খাড় করতে চেয়েছো। কিন্তু তমজের সান্নাল, এই তমজের সান্নাল মানুষটা আমার জীবনে এসেছিল বলেই না আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পেরেছি। তাই মামু, মামু আজকে তোমাকে সবকিছুর কৈফিয়ত আমার কাছে দিতে হবে। তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? আমি তোর মামু, হ্যাঁ? আমি তোর ভালো কোনোদিন করনি তুমি, আমার মন্দ ছাড়া ভালো কোনোদিনও করনি। আর যদি করেও থাকো সেটা নিজের প্রয়োজনে। কি বললি? একটা সোনার ডিম পাড়া হাঁসের মতো শুধু ইউজ করে গেছো, ইউজ। ইয়েস, তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে কিন্তু পারোনি। কারণ তুমি পারোনি এই কারণে যে আমার নামে সমস্ত প্রপার্টি ছিল, আমি মরে গেলে ট্রাস্টের আন্ডারে প্রপার্টি যাবে, তাই আমাকে শুধু বাঁচিয়ে রেখে তুমি বড় করে তুলেছো। এসব মিথ্যা কথা, মিথ্যা কথা। প্রমাণ ছাড়া আর সে কোনোদিন কোনো কথা বলে না। একটার পর একটা মুখোশ তোমার আমি আজকে টেনেছিল। আর আমার প্রথম সাক্ষী রাকেশ রায় ওরফে রকি রাজ। রকি তুই এখানে? তুই? হ্যাঁ রকি এখানে। কারণ রকির বাবার ওষুধ জাল কোম্পানি তুমি করেছিলে। তুমি বেশি মুনাফা লাভের জন্য তুমি ওষুধের মধ্যে জাল ওষুধ মিশিয়েছিলে। আমাকে ওর বাবাকে তুমি মিথ্যে কেসে ফাঁসিয়েছিলে, যে মানুষটা আজও জেলে গুনছে মুক্তির দিন। শুধু তাই নয় ম্যাডাম, ভুবনবাবু মুনাফার জন্য আপনাদের এই আর্টস ইন্ডাস্ট্রি যে মালের সাথে ড্রাগস সাপ্লাই করে থাকেন। আরে জানি আমি সব জানি। সেই জন্যই তো ওই মাল বোঝাই ট্রাকটাকে আমি পুলিশ দিয়ে আটক করিয়েছিলাম। রাকেশ, আপনার কাজ আপাতত শেষ হয়েছে, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। তারপরে তুই? আমি হ্যাঁ? কি করবো বলো? আমার বাবা নিজের হাতেই সাম্রাজ্য গড়ে গিয়েছিল, আর তুমি তাতে চুনকালি লেপছিলে দেখে আমি মেয়ে হয়ে কি করে সহ্য করি। আর তাই তো তোমার বিশ্বস্ত ট্রাক ড্রাইভার, ইয়েস তোমার বিশ্বস্ত ট্রাক ড্রাইভার ওই শামসের। ওই শামসের কে? শামসের আসলে তোমার লোক নয়, সে ছিল পুলিশের ইনফরমার। ইয়েস সে ছিল একজন পুলিশের ইনফরমার, সে আমাদের হয়ে কাজ করতো। আর তার আসল নাম শ্যামাশিস মজুমদার। কি চমকে গেলেন কেন ভুবন বাবু? আমি তো আপনাকে বলেছিলাম থানায় আমার খুব জান পাইচান আছে। কি ভুলে গেলেন নাকি? তার মানে তুই গদ্দার, সালা শুয়োরের বাচ্চা। না, নেভার। শ্যামাশিস বাবু আপনি আসতে পারেন। ধন্যবাদ। ওকে ম্যাডাম। কিন্তু এই সব কথা তুই কেমন করে জানলি? খবর তো পাবেই। আপনার জানা নেই হালদার বাবু, আপনার ভাগ্নে একজন সুদক্ষ সিবিআই অফিসার। সায়ন, আজকে আমাদের বলার দিন, থেমো না, বলে যাও। ওকে। তাই আপনার 2 নম্বরই কাজে খবরগুলো আমার কানে আসতেই আমি আরশির সাথে যোগাযোগ করি, আর আরশিকে অনুরোধ করি এখানে আসার জন্য। আর আমারই অনুরোধে আরশি এখানে দেখতে চলে এসেছে। মানে সেই সোজা আপনাকে বাস দিতে শুরু করেছে। একদম ঠিক কথা বলেছেন গজানন বাবু। আরশি আসাতে অবশ্যই আমাদের কাজটাও বেড়ে যায়। তাই একের পর এক খানা দিয়ে সিল করে দিতে থাকি হালদার বাবুর 2 নম্বরই ধান্দার গোডাউন। আর সবচেয়ে ভুল করে আসলে তুমি ওই সময়টা যেখানে তুমি ঝিলমিলকে মিথ্যে সন্দেহ করে খুন করে বসলে। ও মাই গড, তার মানে ঝিলমিল অপরাধী নয়? না, একেবারে অপরাধী নয় ঝিলমিল গুহ। কারণ সেদিন রাতে তোমার সিকিউরিটি গার্ড লম্বা চুলালা খোলা শাড়ি পরা মেয়েটাকে যে দেখেছিল, সে আসলে আরশি রায়চৌধুরী সান্যাল ছিল। না, সেটা কি করে সম্ভব? তুই তো সেদিন তোর শ্বশুর বাড়িতে গেছে। আরে বাবা, সেটা তো আমাদের প্ল্যান ছিল। আমার আর সায়নের প্ল্যান ছিল। আমাদের প্ল্যান ছিল যে আমরা শ্বশুর বাড়িতে গিয়ে ভোর রাতে অ্যাকশনে নেমে পড়বো। তুমি ভেবে দেখো মামু, আমি জবে থেকে এখানে এসেছি, আমার পোশাক আশাক চাল চলন সবটা তোমার মতো করে করেছি। এমনকি বিয়ের আসরে আমি যা বলে গেছি সেটা সবার কাছে বড্ড বেমানান, কিন্তু তোমার কাছে খুব মানান। কারণ আমি জানতাম তোমার মুখোশটা টেনে ছিড়বার জন্য তোমার বিশ্বাসটা আমায় অর্জন করতে হবে। তোমার তো এই করোনা ভাইরাস আমাকে হয়ে দেখাতে হবে। আর সেই জন্যই তো বিয়ের আসরে আমার স্বামীর হাত থেকে সিঁদুর পড়তে আমি অস্বীকার করি। এমনকি অজিত, তোমার মনে আছে তোমাদের বাড়ি যাবার পর বরণ থেকে শুরু করে আমি বলেছিলাম আমি প্রচন্ড টায়ার্ড, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না। আর সেই সুযোগে আমার ওই অন্য ঘরে গিয়ে আমি আমার নাটকটা মানে অ্যাকশনটা শুরু করেছিলাম। আরশি যে শাড়ি পরতে ভালোবাসে সেটা আপনি একদমই ভুলে গিয়েছিলেন, তাই সমস্ত দোষটা গিয়ে পড়লো বেচারি ঝিলমিলের উপর। আর আপনি সন্দেহের বসে তাকে খুন করে বসলেন। আমি ঝিলমিলকে খুন করিনি। সমস্ত কিছু প্রমাণ আছে, তোমার সমস্ত কিছু কুকীর্তি নিজের চোখে দেখেছেন গজানন বাবু। আর তাছাড়া আরো একটা মক্ষম চাল আছে আমার হাতে, যার ফলে ঘুরে যাবে এই নাটকের মোড়, যার ফলে তার হাতেই আছে মৃত্যুবান তোমার। বললে ইয়েস, মৃত্যুবান? না,
আমি কোনো শত্রুকে বাঁচিয়ে রাখি না, কারণ আমি দৈত্য সম্রাট হিরণ্যকশিপুরের মতন অমর এবং অপরাজেয়। সেই হিরণ্যকশিপুকে কিন্তু নৃসিংহ অবতারের হাতে মরতে হয়েছিল। Yes! Yes! আজকে তোমার সামনে দাঁড়িয়ে একটার পর একটা মুখোশ টেনেছিলে, তোমাকে আমি বধ করব কংস মামা। গোপাল কাকা, গোপাল কাকা ভেতরে এসো। এই গোপাল, তুই কি জানিস তুই আমার সম্পর্কে? কি মৃত্যুবান আছে তোর? বল বল, কি জানিস তুই আমার সম্পর্কে? আমি নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা পরিষ্কার শুনেছি, তা আমার আরসিমা সায়ন বাবাকে সব জানিয়ে দিই। ওই শালা সুরের বাচ্চা, কি জানিস তুই আমার সম্পর্কে? বল। সেদিন মণিমার কথা মতো রাতের খাবার নিয়ে তোমার কারখানায় গিয়েছিল গোপাল কাকা, গিয়ে নিজের চোখে ঝিলমিলকে খুন হতে দেখে। এমনকি তারপরে যে কথাগুলো শোনে, তাতে আমার ভূত ভবিষ্যৎ সবকিছু তোলপাড় হয়ে যায়, সবকিছু টলমল করে ওঠে। আর তাই আর আমি সহ্য করতে পারছি না। আজকে সমস্ত কিছুর কৈফিয়ত আমার চাই মামা। এত বড় সাহস, তুই তোর মামুর কাছে কৈফিয়ত চাইছিস? হ্যাঁ, বল বলেছিস। সাহস পেরেছে নাকি? হ্যাঁ, ও বুঝতে পেরেছি। সব কটা তোর মাথা খেয়েছে না? বেল্টের পরে পড়েনি সব কটা। চাপকে পিঠের চামড়া তুলে দেবো একটা। এই শুয়োরের বাচ্চা, এত সাহস কার? তুই শালা চাকর? হ্যাঁ, কি জানিস রে? শালা চাকরের বাচ্চা, চাকর তোর তুই। গোপাল কাকার কোনো অসম্মান আমি সহ্য করব না। তুমি বাড়ি যাও গোপাল কাকা। সাবধান সাবধান করছি, সাবধান ভুবন হালদার। তুই আমাকে চোখ দেখাচ্ছিস? এত সাহস তোর? তোর মামুর গায়ে হাত দেবে তুই? হাত দেবো, মারবো তোমাকে, শাস্তি দেবো, আমার বাবা মায়ের খুনের শাস্তি। এখন এই লোকটা নৃশংসভাবে আমার বাবার গাড়ির ব্রেক খুলে দিয়ে ব্রেক ফেল করিয়ে মেরেছিল। তোমার হাতে তৈরি করা পায়েস আমার মা জন্মদিনে খেয়েছিল, তারপর শেষ হয়ে গেছিল কেন জানো? সেই পায়েসের মধ্যে এই লোকটা বিষ মিশিয়ে দিয়েছিল। আমি জানতাম তুমি পালানোর চেষ্টা করবে, কিন্তু পালিয়ে তুমি বাঁচতে পারবে না, রেহাই নেই তোমার। বলো কেন খুন করেছিলে? বলো নিজের দিদি জামাই বউকে মেরেছিলে, তাই না? এত লোভ তোমার, এত লোভ। তুই আমাকে মারছিস? তোমার এত লোভ, তাই না? কিসের লোভ? টাকা চাই না? টাকা দেবো, তোমাকে সমস্ত কিছু আমি সই করে দেবো। তুমি আমাকে ফিরিয়ে দাও আমার শৈশবকে, ফিরিয়ে দাও আমার বাবাকে, ফিরিয়ে দাও আমার মাকে, ফিরিয়ে দাও। ওর মতো জানোয়ার এই পৃথিবীতে বাঁচবার কোনো অধিকার নেই। তুমি আইনের লোক হয়ে আইনকে তুমি হাতে তুলে নিয়ে না, আইনকে ওনাকে উপযুক্ত শাস্তি দেবে। আইনকে তুমি উনি ঠিক কথা বলছো, ঠিক কথা। তুমি নিজে তাই তুলে নিতে পারো। ওকে ছেড়ে দাও, তোমাকে আমি আদেশ করছি ওকে ছেড়ে দাও, না হলে তুমি আমার মরা মুখ দেখবে। ভুবন বাবু, একাধিক খুন আর জাল ওষুধ তৈরি মাদক দ্রব্য পাচারের অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। বিকাশ বাবু, নিয়ে যান এনাকে। তবে ক্ষমা আমি চাইছি না আরশি। আমি যা করেছি ঠিক করেছি। হ্যাঁ, যা করেছি ঠিক করেছি। বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। খেলায় হার জিত আছে। একদিন আমি জিতেছিলাম, আজ তুই জিতবি। কিন্তু কোনোদিন যদি ফিরে এসে আমার অসমাপ্ত খেলাটাকে আবার শুরু করতে পারি না, সেদিন দেখবো কে যেতে, আমি না তুই। আরশি, আমি একটা কথা বলছি। গজানন বাবু এদিকে আসুন। এই গজানন বাবু যদি না সাহায্য করতেন, তাহলে এত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারতাম না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ গজানন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। তো মণিমা গো,
এসব জানার পর আমার তোর সামনে দাঁড়াতে লজ্জা করছে মা। মণিমা অমন করে বলো না গো মণিমা। বিশ্বাস কর মা, আমি না এসব কিছুই জানি না। তবে তোর বাবু তোর কাছে ক্ষমা না চাইলেও আমি তোর মণিমা, কাছে আমার অপরাধের বোঝা তুমি আর বাড়িও না গো। এ হাত যে ক্ষমা চাওয়ার জন্য নয় মণিমা, এ হাত শুধু আমায় আশীর্বাদ করার জন্য। আমায় আশীর্বাদ করো। আমি তোকে আশীর্বাদ করছি হ্যাঁ, বাবা। মণিমা। তুই সুখী হ মা। মণিমা, তুই সুখী হ। মণিমা গো, মণিমা। আরশি, আমি চলি, থানায় আমার অনেক কাজ আছে। ও হ্যাঁ তমজিৎ বাবু, আপনার সঙ্গে তো আমার আলাপটাই হয়ে উঠলো না, শুধু চোখের দেখাটা হলো। আমি সায়ন, আরশির ছোটবেলার বন্ধু। নমস্কার নমস্কার, আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো। আসলে কি খোকা একই তোমরা এখানে হঠাৎ? হ্যাঁ রে খোকা, তোদের কারখানার পরেশ বললো তোদের কোম্পানিতে নাকি গোলমাল লেগেছে, তুই আর বৌমা এখানে আছিস, তাই শুনে ছুটে চলে এলেন তাই তো? খুব ভালো করেছেন বাবা, জানেন বলতে পারেন আমার একটা বড় উপকার করে দিয়েছেন। কি বৌদি ভাই? তোর শিখে নামও দেখে বলছে মা বাবা সবাই এখানে আছেন, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ছোটবেলার এই বন্ধুটি মানে সায়নের সাথে আমি তিয়াশার হাত এক করতে চাই। আরশি, বৌদি ভাই, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো মা, এতে আর আমাদের বলা বলির কি আছে? কিন্তু আরশি, না, না, আর কোনো কিন্তু নেই। তুমি যদি সত্যি আমাকে বন্ধু বলে মানো তাহলে মেনে নাও। হীরের টুকরো মানুষকে তোমার হাতে তুলে দিচ্ছে সায়ন। দেখো দেখো তোমরা খুব সুখী হবে, খুব। দারুন দারুন দারুন, সব কিছু খেলা কত সুন্দরভাবে শেষ হয়ে গেল। তাহলে আমাদেরটাই পড়ে থাকে কেন? বলছি বলছি তাহলে তুমিও আমাদের এই বিয়ে থেকে মুক্তি নাও। মুক্তি? হ্যাঁ, মুক্তি মুক্তি মুক্তি। আসলে এই বিয়েটা তো ছিল জাস্ট একটা ফর্মালিটি, মানে ওই লোক দেখানো বিয়ে যাকে বলে। আসলে কি ওই ম্যারেজেসটা ফর্মাল একটা ছোট্ট পয়েন্ট লেখেছিল, বুঝলেন, যেটা কেউ খেয়াল না করলো, আমি কিন্তু করেছিলাম। ওদের লেখা আমাদের বিয়েটা শুধুমাত্র 1 বছরের জন্য। কি বলছো কি তুমি? আমি ঠিক কথা বলছি, ঠিক কথা বলছি। এই বিয়েটা ছিল শুধুমাত্র 1 বছরের জন্য, তাই আর যখন সব খেলাই শেষ হয়ে গেল তখন আমাদেরটাও পড়ে থাকে কেন? বলছি আমি আসছি, ভালো থাকবে। যদি যেতে না দিই, কোন অধিকারে আপনি আমাকে আটকে রাখবেন? যেখানে কোনো ভালোবাসা নেই সেখানে? বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন আশা, অনেক দিনের স্বপ্ন যে অনেক নতুন আশা।